আসসালামু আলাইকুম। অবাধ্য প্রিয়তমা গল্পের 12 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। অরণ্য বলে, সরি সরি ইনায়া, আসলে আমি খেয়াল করি নাই। ওয়াশরুমের ঝর্ণা থেকে পানি পড়তে থাকে, যার কারণে অরণ্য আর ইনায়ার কথার মধ্যে ওরা দুইজন ভিজে যায়। ইনায়ার আগের দৃষ্টিতে অরণ্যর দিকে তাকিয়ে থাকে, ঠিক তখনই অরণ্যর চোখ যায় ইনায়ার ভিজে যাওয়া শরীরের দিকে। ইনায়া ভিজে যাওয়ার কারণে তার শরীরের শাড়ি শরীরের সাথে লেপটে গেছে। ইনায়াকে দেখতে অনেক আকর্ষণীয় লাগছে, যা দেখে অরণ্য শুকনো ঢুক গিলে। অরণ্য জীবনের প্রথম কোনো নারীকে এমন করে দেখেছে। অরণ্য নিজেকে সরিয়ে নেয় ইনার উপর থেকে, তবে তার চোখ যায় ইনার ভিজে যাওয়া ঠোঁটের দিকে। ইনার ভিজে যাওয়া ঠোঁট অরণ্যকে বড্ড বেশি আকর্ষণ করছে। অরণ্য হাত দিয়ে ইনার গাল টাচ করে। ইনা কিছুটা কেঁপে ওঠে। অরণ্য ইনার কপালে ভিজা চুল কানের পিছে গুজে দেয়। অরণ্য যখন ইনার ঠোঁটের কাছে এগিয়ে যাবে, ঠিক তখন ইনা কাঁপা কাঁপা কণ্ঠে বলে, অরণ্য কি করছেন আপনি? ইনার কণ্ঠ শুনে অরণ্যর হুঁশ ফিরে আসে। সে দূরে সরে যায় ইনার থেকে। ইনা তাড়াতাড়ি করে ওয়াশরুম থেকে বের হয়ে যায়। অরণ্য নিজের উপর রাগ হচ্ছে, সে কি করেছিল একটু আগে। নিজের স্ত্রীকে এত কাছ থেকে হয়তো কোনো পুরুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতো না। অরণ্যর সাথেও হয়তো তাই হয়েছে। প্রায় 10 মিনিট পর অরণ্য গোসল শেষ করে ওয়াশরুম থেকে বের হয়ে আসে। অন্যদিকে ইনা এতক্ষণে ভিজা শরীর দাঁড়িয়েছিল। অরণ্য ইনার দিকে একবার তাকায়। ওয়াশরুমে ঘটে যাওয়া ঘটনার কথা মনে পড়ে যায় তার। নিজের চোখ সরিয়ে নেয় ইনার উপর থেকে। ইনা তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে যায়। ইনা গোসল শেষ করে বাহিরে এসে দেখে অরণ্য হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাতে থাকে। অরণ্য তার পিছনে ইনাকে দাঁড়িয়ে থাকতে দেখে তার হাতে থাকা হেয়ার ড্রায়ার ইনার দিকে বাড়িয়ে দেয় আর বলে, অরণ্য বলে, ইনা তাড়াতাড়ি চুল শুকিয়ে নেন, চুল বেশি সময় ভিজে থাকলে ঠান্ডা লাগতে পারে। অরণ্যর হাত থেকে হেয়ার ড্রায়ার নিয়ে ইনা তার চুল শুকিয়ে নিতে থাকে। অরণ্য নিচে চলে যায় খাবার খেতে। ইনা রেডি হয়ে নিচে যায়। সেখানে সাইমা অপেক্ষা করছিল তাদের জন্য। এই বাড়িতে খুব অল্প মানুষ থাকে, তাদের মধ্যে বন্ডিং খুব ভালো না, যার জন্য ইনার ভালো লাগে না। চৌধুরী বাড়ির সকল সদস্যকে সে ভীষণ মিস করে। সেখানে কাটানো সুন্দর মুহূর্ত তার মনে পড়ে। ইনা সিঁড়ি দিয়ে নিচে নেমে যায়। তাকে দেখে সাইমা এগিয়ে আসে। সাইমা বলে, ভাবি তুমি এত দেরি কেন করলে খাবার খেতে আসতে? আমি অনেক সময় ধরে তোমার জন্য অপেক্ষা করছি। ইনা বলে, আসলে আমি আর অরণ্য একটা জরুরি কাজে বাইরে যাচ্ছি, যার জন্য ব্যাগপত্র গোছাতে সময় লেগে গেছে। আচ্ছা এখন খাওয়া দাওয়া শুরু করা যাক। সাইমা বলে, চলো। ইনা আর সাইমা খাবারের টেবিলে বসে যায়। পাশের চেয়ারে অরণ্য বসে আছে। অরণ্য নিজে খাওয়া শুরু করে দেয়, তবে ইনা সিঁড়ির কাছে থাকা রুমের দিকে বারবার তাকিয়ে দেখছে। ইনায়া রেহানা বেগমের জন্য অপেক্ষা করছে, কিন্তু রেহানা বেগমের দরজা বন্ধ দেখে ইনা কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে, সাইমা মা কোথায়? উনার রুমের দরজা বন্ধ কেন? উনি কি খাবার খেতে আসবে না? ইনায়ার কথা শুনে সাইমা অরণ্যর দিকে তাকায়। অরণ্য নিজের খাওয়া বন্ধ করে ইনায়াকে উদ্দেশ্য করে বলে, আম্মু নিজের রুমে নাস্তা করেন, সকলের সাথে টেবিলে বসে খাবার খাওয়া ওনার পছন্দ না। আপনি খাবার খাওয়া শুরু করেন, দেরি হয়ে গেলে ট্রেন মিস হয়ে যাবে। অরণ্যর কথা শুনে ইনায়া অবাক হয়। রেহানা বেগম কেন সকলের সামনে খাবার খাওয়া পছন্দ করে না? রেহানা বেগম যথেষ্ট ভদ্র আর বিনয়ী মহিলা। পরিবারের সকলের সাথে খাবার না খেয়ে আলাদা রুমে খাবার খাওয়ার মতো অহংকারী মানুষ উনি না। আর সন্তানরা খাবার খাবে আর মা সেটা দেখে তৃপ্তি অনুভব করবে, এটাই সকল মায়ের চাওয়া থাকে। ইনায়া অরণ্যর কথা অনুযায়ী খাবার খাওয়া শুরু করে। এরপর খাবার খাওয়া শেষ করে সাইমা নিজের রুমে চলে আসে। অরণ্য আর ইনা সিঁড়ি দিয়ে উপরে চলে আসে। অরণ্য বেশ শান্ত আর চুপচাপ ছিল এতক্ষণ। ইনা আর অরণ্য রেডি হয়ে নিচে নামে। এরপর সাইমার থেকে বিদায় নিয়ে তারা গাড়িতে উঠে বসে। ইনা গাড়িতে বসে আছে, তার পাশে অরণ্য ল্যাপটপে কাজ করছে। অরণ্যর চোখ মুখ জুড়ে গম্ভীরতা রয়েছে। গাড়িতে এখন নীরবতা বিরাজ করছে। ইনা হঠাৎ করে জিজ্ঞেস করে, অরণ্য আমাদের বিদায় দেওয়ার জন্য মা কেন আসলো না? আমরা এতদিনের জন্য বাহিরে যাচ্ছি, উনি কি সেটা জানে না? ইনার মুখে ওর মায়ের কথা শুনে অরণ্য ল্যাপটপ থেকে নিজের মনোযোগ সরিয়ে ইনার দিকে তাকায়। অরণ্য গম্ভীর কণ্ঠে বলে, না, আম্মু আমাদের বিদায় দিতে কখনো আসবে না, কারণ আম্মু আমাকে অপছন্দ করেন। ইনায়া বলে, কেন? অরণ্য বলে, সব কেন উত্তর হয় না ইনায়া। ইনায়া বলে, একজন মা কেন তার ছেলেকে অপছন্দ করবে? তার সন্তান এতদিনের জন্য কোথায় যাচ্ছে, তাকে বিদায় দেওয়ার জন্য ইচ্ছা কি তার করে না? অরণ্য বলে, যেই কারণে আপনি আমাকে ঘৃণা করেন সেই কারণে আম্মু আমাকে ঘৃণা করে। ইনায়া বলে, আমি আপনাকে ঘৃণা করি না অরণ্য। অরণ্য বলে, ভালো তো বাসেন না ইনায়া। যাকে নিজের আপন মা ঘৃণা করে তাকে অন্য নারী কিভাবে ভালোবাসবে? এই অরণ্য রাজ চৌধুরী জীবন যুদ্ধে বড্ড একা। অরণ্যর কথা মানে ইনায়া বুঝতে পারে না, শুধু তার বোকা বোকা নয়নে অরণ্যর দিকে তাকিয়ে থাকে। গাড়িতে থাকা অবস্থায় অরণ্য আর কোনো কথা বলে নাই ইনায়ার সাথে। অরণ্যর সম্পূর্ণ মনোযোগ ল্যাপটপে নিজের কাজের উপর রেখেছে। ইনায়ার দিকে ফিরেও দেখে নাই। ইনায়ার বড্ড অভিমান হয় অরণ্যর উপর। লোকটা কি তার কথায় রাগ করেছে? সকালে অরণ্যর মুড একদম পারফেক্ট ছিল, কিন্তু খাবারের টেবিলে ইনায়ার মুখে নিজের মায়ের নাম শুনে অরণ্যর মুখের গম্ভীরতার ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। সকাল প্রায় 10টা। ইনায়ার অরণ্য গাড়ি রেল স্টেশন সামনে এসে পৌঁছায়। অরণ্য গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে যায়। পাশ থেকে গাড়ির দরজা খুলে ইনায়া নামে।
অরণ্য ড্রাইভারকে বিদায় জানিয়ে ট্রেনের টিকিট পকেট থেকে বের করে স্টেশনের ভিতরে চলে যায়। ইনায়া সেখানে দাঁড়িয়ে আছে। প্রায় 5 মিনিট পর অরণ্য ফিরে আসে আর বলে, ইনায়া ট্রেনের টিকিট ঠিক আছে, অল্প সময়ের মধ্যে ট্রেন ছেড়ে দিবে, চলুন যাওয়া যাক। অরণ্যর মুখে ইনায়ার নাম শুনে ইনায়ার মনে প্রশান্তি বয়ে যায়। অরণ্যর অবশেষে তার সাথে কথা বলছে। তাহলে কি অরণ্য রাগ ইনায়ার উপর থেকে কমে গেছে? ইনায়া শান্ত গলায় বলে, অরণ্য আপনার রাগ কি শান্ত হয়েছে? আসলে সকালে তখন মায়ের কথা জিজ্ঞেস করার জন্য সরি। ইনায়ার মুখ থেকে সরি কথাটা শুনে অরণ্য ওর দিকে অবাক নয়নে তাকায়। সকালে ঘটনার জন্য ইনায়ার উপর রাগ করে নাই অরণ্য, শুধু মায়ের কথা শুনে তার মনে জমে থাকা কষ্ট আগমন ঘটে, যার জন্য অরণ্য চুপচাপ থাকে এতক্ষণ। একজন সন্তানের জন্য মায়ের চোখে ঘৃণা দেখা সহজ কথা না। তবে ইনায়া আজ প্রথম অরণ্যকে সরি বলেছে। ইনায়ার চোখে এক অদ্ভুত ভয় সৃষ্টি হয়েছে। ইনায়া কি তবে অরণ্য রাগ দেখে ভয় পায়? কিন্তু ইনায়া তো ভীতু মেয়ে না। তাহলে কি ইনায়ার কষ্ট হচ্ছে অরণ্যর এমন ব্যবহার দেখে? অরণ্য মধুর সুরে জবাব দেয়, ইনায়া আপনার উপর রাগ করে থাকার কোনো যথার্থ কারণ আছে কি? আর সকালে খাবারের টেবিলে মায়ের কথা জিজ্ঞেস করা আপনার অন্যায় বা অপরাধ ছিল না। বাড়ির বউ হিসেবে সকলে খাওয়া দাওয়ার বিষয়ে জানার বা জিজ্ঞেস করার অধিকার আপনার আছে। অরণ্যর কথা শুনে ইনায়ার মুখে হাসি ফুটে ওঠে। তাহলে কি অরণ্য তার প্রতি রাগ বা অভিমান করে নাই? ইনায়া বলে, তবুও আমার কোনো বিষয় না জেনে কথা বলা ঠিক হয় নাই। মায়ের আর আপনার সম্পর্ক কেমন তা আমার জানা ছিল না। আমার কথায় যদি আপনার খারাপ লেগে থাকে তাহলে আই এম সরি। অরণ্য বলে, ইনায়া আপনার যদি কষ্ট হয় তাহলে আপনার কি সত্যি খারাপ লাগে? নিজের শত্রুর উপর এত মায়া জন্মানো কিন্তু ঠিক না ইনায়া, কারণ মায়া থেকে ভালোবাসা জন্ম হয়। ইনায়া বলে, অরণ্য ভালোবাসা কথাটা এই ইনায়ার ভাগ্যে নাই, কারণ এই ইনায়া এতটা অভাগা যে যাকে ভালোবাসে সে তার জীবন থেকে হারিয়ে যায় বা তাকে ঘৃণা করে দূরে সরে যায়। অরণ্য আর ইনায়ার জীবনে এক নদীর 2 তীরের মতো, যাদের মধ্যে হাজার যোগসূত্র রয়েছে। রেল স্টেশনে অনেক মানুষের ভিড় রয়েছে, যার জন্য অরণ্য আর ইনায়ার দিকে নিজের হাত বাড়িয়ে দেয়। অরণ্য বলে, ইনায়া হাত ধরেন, অনেক মানুষের ভিড়ে হারিয়ে যেতে পারেন। ইনায়া অরণ্যর হাত শক্ত করে ধরে অরণ্য আর ইনায়া রেল স্টেশনের ভিতরে চলে যায়। অনেক মানুষ সমাগম সেখানে, তবে তারা সফলভাবে ট্রেনের ভিতরে উঠতে পারে। অরণ্য তাদের জন্য ভিআইপি সিট বুক করেছে। ইনায়া আর অরণ্য এখন সেখানে বসে আছে। পাশাপাশি 2টো সিট, তাদের উপর সিটে 2জন বৃদ্ধ মহিলা আর পুরুষ বসে আছে। যদিও তাদের সিট ভিআইপি, কিন্তু ট্রেনের হাজার হাজার মানুষের ভিড়, যার জন্য এর চেয়ে ভালো আয়োজন করা যায় নাই। সামনে বসে থাকা বৃদ্ধ দম্পতির দিকে ইনায়া আর অরণ্য দুজনে হাসে। তার একসাথে অনেক সময় কথা বলে। অরণ্য যথেষ্ট মিশুক, সকলের সামনে টাকা পয়সা অহংকার তার মধ্যে একদম নাই। আর ইনায়া সকলের সাথে কথা বলতে পছন্দ করেন, আর বয়স্ক লোককে সম্মান তারা দুজনে করে। বৃদ্ধ লোক বলে, আচ্ছা তোমরা কি বিবাহিত? তোমাদের কি প্রেম করে বিয়ে হয়েছে নাকি পারিবারিকভাবে? বৃদ্ধ লোকের কথা শুনে অরণ্য আর ইনায়া একে অপরের দিকে তাকিয়ে দেখে ইনায়া চুপ থাকে। অরণ্য উত্তর দেয়, জি আমরা বিবাহিত, তবে আমাদের বিয়ে ভালোবেসে হয় নাই। আমরা বিয়ের আগে একে অপরকে অপছন্দ করতাম, কিন্তু তবুও পরিবার জোর করে আমাদের বিয়ে দিয়েছে, তাই এখন আমরা জানি না এটা কি ম্যারেজ। অরণ্যর কথা শুনে বৃদ্ধ মহিলা আর পুরুষ হেসে দেয়। ইনায়া এমন করে বিয়ের কথা শুনে লজ্জা করছে। বৃদ্ধ মহিলা বলে, শোনো, যেই বিয়ে শুরুতে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া থাকে, তারা একে অপরকে অপছন্দ করে, সেই বিয়ে টিকে থাকে। ভালোবাসা কথাটা অদ্ভুত, অনেক সময় সারা জীবন ভালোবাসে কথাটা বলে, কিন্তু আমাদের মনে তার প্রতি শুধু বিন্দুমাত্র অনুভূতি থাকে। আবার অনেক ভালোবাসে কথা না বলেও ভালোবাসে। ইনায়া আর অরণ্য তাদের সাথে বেশ অনেক সময় কথা বলে। প্রায় দুপুর 12টা বাজে এখন। ইনায়া তো সকালে ঘুম থেকে ওঠার কারণে তার চোখে অনেক ঘুম। অরণ্য দেখে ইনায়া ঘুমিয়ে পড়েছে, সে তার কাছে যায়। ইনায়ার মাথা নিজের কাঁধে রাখে। ইনায়া মনে হয় একটু আরাম পেয়েছে, যার জন্য সে শান্তিতে অরণ্যর কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে ইভান আজকে অফিসে এসেছে। মিলন সাহেব ইনায়ার পরিবর্তে কোম্পানির দায়িত্ব ইভানের হাতে দিয়েছে। ইভান এখন তার কেবিনে বসে অফিসের ফাইল চেক করছে, তবে প্রতিটা ফাইল সহ ব্যাংক অ্যাকাউন্ট দেখে সে অবাক হয়ে যায়। কোম্পানির প্রতিটা কাগজে আসল মালিক হিসাবে মিলন সাহেবের নাম দেওয়া আছে। ইনায়ার ব্যাংক অ্যাকাউন্টে কোম্পানির তরফ থেকে সামান্য কিছু পারিশ্রমিক যেত। তাহলে কি ইনায়া প্রায় বিনা বেতনে এত বছর কোম্পানির জন্য কাজ করেছে? ইনায়ার সম্পত্তির পরিমাণ বেশি নাই, অতি সামান্য, শুধু তার একটা নিজস্ব ব্র্যান্ড আছে যা এখন অনেক পপুলার। ইনায়ার কোম্পানি জয়েন করার পর কোম্পানির উন্নয়ন আরও বেড়ে গেছে, দ্বিগুণ হয়ে গেছে। ইভান তার সামনে থাকা সকল ফাইল দেখে বুঝতে পারে ইনায়া এই কোম্পানি থেকে নিজের জন্য কিছু নেই নাই, শুধু সামান্য কিছু পারিশ্রমিক নিয়েছে যা তার প্রাপ্য। তাহলে কি ইনায়া লোভী মেয়ে না? ইভান তার চেয়ার ছেড়ে উঠে যায়। এরপর জানালার দিকে তাকিয়ে ভাবে, ইনায়া কি সত্যি এত ভালো মেয়ে? ওর প্রতিটা কাজ বলে দিচ্ছে ও কতটা যোগ্য আর পরিশ্রমী। ইনায়া যা করেছে আমাদের জন্য তা আর অন্য কেউ করবে না। তাহলে কি ইনায়ার প্রতি করা আমার ধারণা ভুল? ইনায়াকে হারিয়ে কি আমি ভুল করলাম? বিকাল প্রায় 4টা, ট্রেন এসে পৌঁছায় গন্তব্য। ইনায়া আর অরণ্য ট্রেন থেকে নামে।
এরপর সেই বৃদ্ধ পুরুষ আর মহিলাকে বিদায় জানিয়ে তারা রূপনগরের উদ্দেশ্যে রওনা দেয়। ইনায়া এখন একটা রিকশার মধ্যে বসে আছে, পাশে বসে আছে অরণ্য, তার মুখে বিরক্তির ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। রিকশা করে কোথাও যাওয়ার অভ্যাস অরণ্যর নাই, তাই সে বেশ ভালো সমস্যা হচ্ছে। রূপনগর যখন তারা পার হয় তখন ইনায়া এক অদ্ভুত অনুভূতি হয়। আজ তার প্রথম সে তার নানা বাড়িতে এসেছে। ছোটবেলা থেকে বাবার মৃত্যুর পর আপনজন হিসাবে মাকে জেনে এসেছে ইনায়া, কিন্তু মায়ের মৃত্যুর পর ইনায়া রক্তের সম্পর্কে কাউকে জানতো না। ইনায়া রিকশা চালানো লোককে জিজ্ঞেস করে, আচ্ছা এখানে মৃত শফিক তালুকদার নামে কি কোনো মানুষকে আপনি চিনেন? তার একজন ছেলে ছিল যার নাম সাফায়াত, যিনি অ্যাক্সিডেন্টে মারা গেছে। শফিক সাহেবের কথা শুনে রিকশাওয়ালা রিকশা থামিয়ে পিছন ফিরে তাকায় আর বলে, আপনি শফিক সাহেবের কে হন? ওনার মারা যাওয়ার পর এই গ্রামে ওনার পরিচিত বা আত্মীয় কেউ কখনো আসে নাই। ইনায়া বলে, শফিক সাহেব আমার পরিচিত, আপনি কি ওনাকে বা ওনার ছেলে সাফায়াতকে জানেন? রিকশাওয়ালা বলে, শফিক সাহেব অনেক ভালো লোক ছিলেন, এই গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি। কিন্তু ধনী হওয়ার পরও উনার মনে কোনো অহংকার ছিল না, সবসময় সবার সাথে হাসি মুখে কথা বলতেন। প্রায় 10 বছর আগে উনি মারা যান। ইনায়া বলে, আচ্ছা ওনার সন্তানের বিষয় কি জানেন আপনি? রিকশাওয়ালা বলে, শফিক সাহেবের 2 জন সন্তান ছিল। একজন মেয়ে যে শহরে পড়াশোনা করত, কিন্তু সেখানে এক ছেলেকে পছন্দ করে তাকে বিয়ে করে ফেলে। আর একটা ছেলে সাফায়াত, যে প্রায় 5 বছর আগে অ্যাক্সিডেন্টে মারা যায়। সাফায়াত আর তার মায়ের কথা শুনে ইনায়া বুঝতে পারে এই লোক হয়তো তার পরিবারের বিষয়ে অনেক তথ্য জানে, আর উনার বয়স যেটুকু আছে তাতে তার মামার বিষয়ে উনার ধারণা থাকতে পারে। ইনায়া বলে, আচ্ছা সাফায়াতের মৃত্যুর পর উনার লাশকে এই গ্রামে নিয়ে আসা হয়েছে? উনার লাশকে আপনার নিজের চোখে দেখেছেন? রিকশাওয়ালা বলে, দেখেছি, সাফায়াতের জানাজাও পড়েছি আমি। আর ওই যে দূরে একটা কবরস্থান দেখেন, সেখানে ওনার কবর দেওয়া হয়েছে। ইনায়ার চোখ যায় দূরে কবরস্থানের দিকে, সেখানে স্পষ্ট লেখা আছে রূপনগর কবরস্থান। তাহলে কি সত্যি সাফায়াত মারা গেছে? কিন্তু এত বছর সাফায়াতের নাম করে এসএস কোম্পানির দায়িত্ব কে পালন করেছে? তাহলে কি সত্যি ইনায়ার অজানা শত্রু আছে? কিন্তু কে সে? চলবে, গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।